প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের ভূগোলের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে প্রতিদিন ধারাবাহিক যে ক্লাস থাকে, ফ্রি ক্লাস, তোমরা জানো অবশ্যই, তোমাদের জন্যই হচ্ছে আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। এই যে ফ্রি ক্লাসের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় আজকে আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এই যে ভূগোল প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায়টা, তোমরা জানো যে এই অধ্যায়টা হচ্ছে ভূগোলের ফার্স্ট পেপারের মধ্যে, প্রথম পত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের কাছে অনুরোধ রইল যে ক্লাসটি সবাই শেয়ার করে দাও। সবাই ক্লাসে চলে আসো এবং ক্লাসটি সবাই শেয়ার করে দাও। আমি হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমরাও এই ক্লাসটি একটু শেয়ার করে দাও কাইন্ডলি, ঠিক আছে? আমরা দ্রুতই ক্লাসে যাব। আমরা 1 মিনিট সময় দিচ্ছি শেয়ার করার জন্য, এটা ঠিক আছে? আমরা 1 মিনিট সময় নিব জাস্ট এটা শেয়ার করার জন্য। তোমরা শেয়ার করে দিলেই আমরা হচ্ছে ক্লাসটিতে চলে যাব, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার করো তো ভাই, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটি, ঠিক আছে? সবাই একটু দ্রুত ক্লাসে শেয়ার করে দাও। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও। আর কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে এর মধ্যে একটু জানাই দাও তো। কে কোন জায়গা থেকে দেখতেছো একটু জানিয়ে দাও। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লাসটি শুরু করি নাকি? ওকে, প্রায় 1 মিনিট হয়ে গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করেছো। ওকে, বর্ষনাথপুর, এটা কোন জেলাতে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাকে একটা বেসিক প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, এটা আগে তোমাদের উত্তর দিতে হবে না, আগে আমি তোমাদের একটা বেসিক একটা প্রশ্ন করি। বলো তো, আমরা পৃথিবীর বাইরে থাকি, পৃথিবীর বাইরে থাকি নাকি ভিতরে থাকি? এইটা একটা বেসিক একটা মনে করো প্রশ্ন। এইটা আগে উত্তর দাও যে আমরা পৃথিবীর কোথায় থাকি। আমরা কি পৃথিবীর বাইরে থাকি নাকি আমরা পৃথিবীর ভিতরে থাকি? এটা একটু উত্তর দাও, ঠিক আছে? আর আমি একটু আন্তরিকভাবে দুঃখিত যে আমি একটু অসুস্থ, তাও হচ্ছে ক্লাসটি নিচ্ছি। ভাবলাম যে তোমাদের ক্লাসটি নেই, ঠিক আছে? আমি অসুস্থ, আমি যদি একদিন ক্লাস না নিই তাহলে হচ্ছে দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষা তো আর পিছাবে না, এইচএসসি পরীক্ষা তো সময় মতোই হবে। এই জন্য ভাবলাম যে একটু কষ্ট হলেও ক্লাসটি নেই। তোমরা একটু ক্লাসটি কাইন্ডলি শেয়ার করে দিবা। আর এই প্রশ্নটা একটু উত্তর দাও যে আমরা পৃথিবীর বাইরে থাকি নাকি আমরা পৃথিবীর ভিতরে থাকি। তোমাদের কি মনে হয়? ভুল হইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভুল হইলে কোনো সমস্যা নাই। এটা ভূগোল ক্লাস ভাই, জিজ্ঞাসা করছে এটা কিসের ক্লাস? এটা ভূগোল ক্লাস, ভূগোল ক্লাস। একটু ওকে, তাহলে বলো তো কোথায় থাকি? কই থাকি ভাই? আমরা পৃথিবীর বাইরে থাকি নাকি আমরা পৃথিবীর ভিতরে থাকি? ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ। ওকে, তাহলে একদম এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে যে আমরা পৃথিবীর বাইরে থাকি। অনেকে মনে করতে পারে যে আমরা পৃথিবীর ভিতরে থাকি, না, আমরা পৃথিবীর বাইরে থাকি। এই যে গোলাকার যে পৃথিবী আছে, এই গোলাকার পৃথিবীর বাইরে আমরা থাকি, ঠিক আছে? এখানে গাছপালা, ঘর বাড়ি অনেক কিছু আছে, এখানে আমরা বসবাস করি, বাইরে থাকি, ভিতরে না। তাহলে এই যে পৃথিবী, এই পৃথিবীর ভিতরে কি কি আছে? এই পৃথিবীর ভিতরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি ভূত্বক দেখতে পাই, বা আমরা যেটা দেখতে পাই সাধারণ চোখে সেটা হচ্ছে কি মাটি।
তো এখন তো মাটি তো একমাত্র শেষ জিনিস না, আরো নিশ্চয়ই কিছু না কিছু আছে। তো এই মাটির নিচেও আরো হচ্ছে বিভিন্ন ধরনের আকরিক থাকে। আকরিক মানে হচ্ছে কি লোহা, লোহা থাকে, নিকেল থাকে, নিকেল থাকে, লোহা থাকে, সিলিকন থাকে, সিলিকন, অ্যালুমিনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, এই জাতীয় আরো অনেক ধরনের পদার্থ কিন্তু থাকে। ঠিক আছে, মাটির নিচে কিন্তু আর এই ধরনের পদার্থগুলো থাকে। তো এই যে পদার্থগুলা, এইগুলা আবার সব জায়গায় সমানভাবে থাকে না। কিছু কিছু জায়গা আছে দেখা যায় যে ওই জায়গার মধ্যে হচ্ছে নিকেল বেশি, কিছু কিছু জায়গায় দেখা যায় ওই জায়গায় সিলিকন বেশি, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় ওই জায়গায় অ্যালুমিনিয়াম বেশি, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে ওই জায়গায় হচ্ছে লোহা, লোহা বেশি। তাহলে এই যে আমাদের হচ্ছে পদার্থগুলা, এই পদার্থগুলা কিন্তু সবগুলা সমানভাবে থাকে না সব জায়গায়, অনেক জায়গায় একটু ভেরি করে। ঠিক আছে, তাহলে এই যে ভেরি করে যে এই যে কোন জায়গায় কি কি থাকে, এইগুলোর উপর ভিত্তি করে আমরা পৃথিবীর ভিতরের যে অংশটা, এই পৃথিবীর ভিতরের অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। বলো তো কয় ভাবে? 3 ভাগে ভাগ করতে পারি। পৃথিবীর ভিতরের অংশটা আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। একদম আমরা যেটা সচক্ষে দেখতে পাই যে আমাদের পায়ের নিচে যেটা আছে সেটা কি মাটি। এই যে মাটি, এই মাটিটাকে আমরা সচরাচর বলি ভূত্বক। ভূত্বক, ত্বক মানে কি, যে তোমাদের যে চামড়া আছে, বডির যে চামড়া, এই চামড়া, হ্যাঁ, মানে এটা হচ্ছে কি পৃথিবীর চামড়া। আমাদের যেমন চামড়া থাকে এরকম পৃথিবীর মনে করে একটা চামড়া আছে, সেটাকে আমরা বলতেছি ভূত্বক। এরপর যে স্তরটা আছে এটাকে আমরা বলি হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল স্তর হচ্ছে কয়টা? 3টা। প্রথম স্তরটা কি? ভূত্বক। দ্বিতীয় স্তরটা হচ্ছে গুরুমণ্ডল, এবং একদম মাঝখানে যে স্তরটা, একদম কেন্দ্রের মধ্যে যে স্তরটা, এই স্তরটাকে আমরা বলি কেন্দ্রমণ্ডল। এই স্তরটাকে আমরা কি বলি? কেন্দ্রমণ্ডল। তাহলে ফার্স্টেরটা কি? ভূত্বক, সেকেন্ড হচ্ছে গুরুমণ্ডল, থার্ড হচ্ছে কি? কেন্দ্রমণ্ডল। মনে রাখবা, ফার্স্ট হচ্ছে ভূত্বক, সেকেন্ড গুরুমণ্ডল, থার্ড হচ্ছে কি? কেন্দ্রমণ্ডল। তাহলে আমরা কোথায় বসবাস করি? আমরা বসবাস করি হচ্ছে ভূত্বকে, তাই তো? আমরা বসবাস করি হচ্ছে কোথায়? ভূত্বকে। ওকে, এই হচ্ছে আমাদের একদম বেসিক ধারণা পৃথিবী সম্পর্কে। পৃথিবীর বাইরে আমরা থাকি এবং পৃথিবীর কেন্দ্রে হচ্ছে 3টা স্তর আছে। এই 3টা স্তরের নাম সম্পর্কে শুধু আপাতত তোমাদের জানিয়ে রাখলাম। যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এবং সৃজনশীল যখন প্র্যাকটিস করব, এই প্রশ্নগুলো অনেকগুলো আসবে। আসার ফলে এই যে অংশগুলা, এই অংশগুলা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জেনে নিব। ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আমরা আরো বিস্তারিত আমি ব্যাখ্যা সহ তোমাদের জানিয়ে দিব। ব্যাখ্যা সহ অবশ্যই তোমাদের জানিয়ে দিব। তোমরা একটু দয়া করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা অনেকেই ক্লাসটি করো কিন্তু ক্লাসটা শেয়ার করো না, শুধু একা একা ক্লাসটা করে চলে যাও, কিন্তু ভাই শেয়ার করো না। একটু কাইন্ডলি শেয়ার করে দাও ক্লাসটা, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা এখন 1 নম্বরে অ্যান্সার করো। আকরিক লৌহ থেকে কি প্রস্তুত হয়? আকরিক লৌহ মানে হচ্ছে লোহা। লোহা থেকে কি প্রস্তুত হয়? সিমেন্ট, গ্রানাইট, সিরামিক, ইস্পাত। কি হবে একটু বলো তো, কি হবে? 1 নাম্বার উত্তর কি হবে একটু বলো। আকরিক লৌহ থেকে, লোহা থেকে কি উৎপাদন হয়? লোহা থেকে আমরা কি উৎপাদন করি? সিমেন্ট, গ্রানাইট, সিরামিক, ইস্পাত। কি উত্তোলন করি বলো তো, কি করতে পারি? আচ্ছা, জোহর হচ্ছে অ্যান্সার দিয়ে দিচ্ছে, ও বলছে 1-এর ঘ। আচ্ছা, হ্যাঁ, মেক ইট মেমোরেবল, ও বলছে বাহিরে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই যে আকরিক লৌহ, এই আকরিক লৌহ থেকে আমরা কি উৎপাদন করি? আকরিক লৌহ থেকে আমরা ইস্পাত উৎপাদন করি। ইস্পাত, ঠিক আছে? আকরিক লৌহ থেকে আমরা কি উৎপাদন করি? ইস্পাত। আচ্ছা, তোমাদের সাথে মানিক স্যারও আছে। হ্যাঁ, মানিক স্যারও অ্যান্সার দিচ্ছে। তাহলে আকরিক লৌহ থেকে আমরা কি উৎপাদন করি? ইস্পাত উৎপাদন করতে পারি। এটা একটু মনে রাখবা, পরবর্তীতে আমরা যাই। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? এখানে কিন্তু এগুলো বোর্ডের প্রশ্ন, এগুলো কিন্তু কোনো আউল ফাউল কিন্তু কোনো প্রশ্ন দেই নাই ভাই, এগুলো সবগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন বা বোর্ডে আসার মতো প্রশ্ন। আচ্ছা, এখন আসো পরের প্রশ্ন। এখানে বলছে দেখো, ভূত্বক কোন 2টি স্তরে বিভক্ত? এই যে তোমাদের বলছিলাম যে ভূত্বক আছে, তাই না? ভূত্বক কোনটা? ভূত্বক হচ্ছে একদম বাইরের যে অংশটা, এই যে আমরা এখানে মনে করো যে দাঁড়ায় আছি, যেই জায়গায় দাঁড়ায় আছি এটাই হচ্ছে কি ভূত্বক। একদম বাইরের যে স্তরটা, যে চামড়াটা, এটাই হচ্ছে কি ভূত্বক। এটাই হচ্ছে কি ভূত্বক। ভূত্বক। তাহলে এই যে ভূত্বক,
এই ভূত্বক মনে করো, এই ভূত্বকের সীমানা মনে করো যে এইটা, ভূত্বকের সীমানা মনে করো এইটা, ঠিক আছে? এইখান পর্যন্ত হচ্ছে ভূত্বক, এরপর হচ্ছে গুরুমণ্ডল, এরপর হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই ভূত্বকটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি, ভূত্বকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে ভূত্বক কয়টি ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে শিয়াল, আর একটা হচ্ছে কি সীমা। শিয়াল এবং হচ্ছে কি সীমা। এখন আবার তোমরা মনে করতে পারো যে ফক্স এই শিয়াল নাকি, খেক শিয়াল নাকি? না ভাই, এই শিয়াল না। এই শিয়ালটা আসছে এই যে সিলিকন আছে না, সিলিকন, সিলিকনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে SI, আর হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে AL। তাহলে এই যে SI এবং AL মিলে দেখো নাম কি হয়ে গেল? শিয়াল। এই জন্য আমরা এই স্তরটাকে বলতেছি শিয়াল স্তর। আমি তোমাদের আগেই বলছি যে এই যে পদার্থগুলা, এই পদার্থগুলা সব জায়গায় সমানভাবে থাকে না। এই যে শিয়াল স্তর বা শিয়াল অংশে সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি থাকে বিদায় এটাকে আমরা বলতেছি কি শিয়াল স্তর। আর তাইলে সীমা স্তরে কি থাকে? সীমা স্তরে থাকে SI মানে সিলিকন এবং হচ্ছে কি Ma মানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। যেহেতু সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি থাকে এই অংশটাকে আমরা বলতেছি কি সীমা স্তর। তাহলে তোমাদেরকে আবারও বলতেছি যে ভূত্বক হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিয়াল স্তর, একটা হচ্ছে সীমা স্তর। শিয়াল স্তরে কোন পদার্থগুলো বেশি থাকে? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। সীমা স্তরে যেই পদার্থগুলো বেশি থাকে সেটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এখন তাহলে দুইয়ের আনসার বলো কি হবে? ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত? নিঝুমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিছে দুইয়ের ক, জোহরা বলছে দুইয়ের ক, মেহেদি বলছে দুইয়ের ক। থ্যাংক ইউ। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে শিয়াল স্তর এবং সীমা স্তর। ভূত্বক হচ্ছে এই দুই ভাগে বিভক্ত, এই দুই ভাগে হচ্ছে ভূত্বকটা বিভক্ত। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও তো, ক্লিয়ার কিনা শিয়াল এবং সীমা স্তর? ওকে ওকে, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা আসি যে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি? কেন্দ্রমণ্ডল কোনটা মনে আছে? কেন্দ্রমণ্ডল কোথায় থাকে? কেন্দ্রমণ্ডল একদম পৃথিবীর যে কেন্দ্রর যে স্থানটা, এই স্থানটাকে আমরা কি বলবো? কেন্দ্রমণ্ডল। পৃথিবীর একদম কেন্দ্রের যে স্থান, হ্যাঁ, এটাকে আমরা বলবো কেন্দ্রমণ্ডল। মনে করো এইটা হচ্ছে পৃথিবী, এইখানে মনে করো তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় দাঁড়ায় মনে করো বাতাস খাচ্ছ, হাওয়া খাচ্ছ, আর এইটা মনে করো কি পৃথিবীর একদম কেন্দ্র, ঠিক আছে? এই কেন্দ্রটাকে তোমার হচ্ছে এই কেন্দ্রের চারদিকে, এই কেন্দ্রের চারদিকে 3486 কিলোমিটার ব্যাসার্ধ, 86 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা গোলক অঙ্কন করি, এই যে অবস্থানটা বা এই যে জায়গাটা, এই জায়গাটা হবে কি কেন্দ্রমণ্ডল। এই জায়গাটা হবে কেন্দ্রমণ্ডল। এই জায়গাটা অনেক ভারী জায়গা, এই জায়গাটা কি অনেক ভারী ভারী পদার্থ আছে, এই জন্য আমি বলতেছি এই জায়গাটা হচ্ছে অনেক ভারী জায়গা। এই জায়গাটাতে আছে কি? এই জায়গাটাতে আছে নিকেল, নিকেল এবং হচ্ছে ফেরাম, নিকেল এবং ফেরাম। নিকেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Ni, আর ফেরামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Fe। এই ফেরাম মানে হচ্ছে লোহা, বুঝতে পারছো? ফেরাম, এই ফেরাম মানে হচ্ছে কি লোহা, ফেরাম মানে কি লোহা, নিকেল এবং ফেরাম। তাহলে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলা কি কি? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি নিকেল লোহা, নাকি সিলিকন অ্যালুমিনিয়াম, নাকি সিলিকন ম্যাগনেসিয়াম, নাকি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম? কি হবে বলো তো? ওকে, মোসাম্মদ জোহরা খাতুন 3-এর ক, মেহেদি 3-এর ক, লাবিব হাসান বলছে 3-এর ক। তাহলে কি হবে? কেন্দ্রমণ্ডলে যেই পদার্থগুলো সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি নিকেল এবং ফেরাম, মানে নিকেল ও লোহা, নিকেল ও লোহা। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের আইসিটি স্যার আরিফ স্যার আছে ক্লাসে, আরিফ স্যার বলতেছে যে ক্লাসটি একটু শেয়ার করে দাও, তো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও দ্রুত, ঠিক আছে? সবাই একটু দ্রুত ক্লাসে শেয়ার করে দাও। আশা করি এই ক্লাসের পরে তোমাদের আর এই চ্যাপ্টারের সমস্যা থাকার কথা না, ঠিক আছে? ওকে, তাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমাদের গ্রুপ আছে, গ্রুপে পোস্ট দিবা, আমি অবশ্যই তোমাদের পোস্টের রিপ্লাই দিব, অ্যান্সার দিব। তোমাদের যত ধরনের সমস্যা আছে আমরা সবসময় চেষ্টা করব সবগুলা সমাধান করে দেওয়ার, ঠিক আছে? ওকে, আসো পরবর্তী প্রশ্ন। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? 14, 24, 34, 44। এখন একটা পাহাড়ের কথা বলছে, নাম কি? নাম হচ্ছে লালমাই পাহাড়। এখন তোমাকে বুঝতে হবে যে এই লালমাই পাহাড়টা আসলে কোথায়। মনে করো ছোট্ট করে যদি একটা বাংলাদেশের মানচিত্র আঁকি, যদি আমি এত ভালো মানচিত্র আঁকতে পারি না, মনে করো যে এইটাই হচ্ছে মনে করো বাংলাদেশ, যদি এত সুন্দর হয় নাই, তবে ধরে নাও এটাই হচ্ছে বাংলাদেশ। এই যে লালমাই পাহাড়, এই লালমাই পাহাড় হচ্ছে এইখানে একটা কুমিল্লা জেলা আছে, বাংলাদেশের এইখানে একটা জেলা আছে কুমিল্লা।
এই কুমিল্লা জেলাতে হচ্ছে লালমাই পাহাড়টা অবস্থিত। কুমিল্লা জেলাতে হচ্ছে কি লালমাই পাহাড় অবস্থিত। কুমিল্লা জেলাতে লালমাই পাহাড় অবস্থিত। এই লালমাই পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে, এর মাটিগুলো হচ্ছে লালচে রঙের। কি রঙের ভাই? লালচে রঙের। তোমরা যদি কেউ কুমিল্লা থাকো বা কুমিল্লা যদি যে থাকো, তুমি যদি এই লালমাই পাহাড়ে যাও, তুমি দেখবা এই পাহাড়ের মাটিগুলো হচ্ছে লালচে কালারের। এই জন্য এই পাহাড়ের নাম হচ্ছে লালমাই পাহাড়। এখন এই লালচে মাটির একটা বৈশিষ্ট্য আছে ভাই। কি বৈশিষ্ট্য? এই লালচে মাটির বৈশিষ্ট্য হচ্ছে এই মাটিতে ভালো আনারস জন্মে। এই মাটিতে ভালো আনারস, আলু, এইগুলো হচ্ছে ভালো জন্মে। ঠিক আছে, আনারস, আলু, এই এই ফসলগুলো হচ্ছে ভালো জন্মে। এখন এই আনারসের কথা কেন বললাম? এই আনারস, আলু বলার পেছনে একটা কারণ আছে। কি কারণ? তোমরা এই যে সৃজনশীল প্রশ্ন যে দাও, সৃজনশীল প্রশ্ন দেওয়ার সময় উদ্দীপকে বলবে, ধরো করিম একজন ব্যক্তি, উনি ধরো একটা এলাকায় ঘুরতে গেল, ঘুরতে গিয়ে দেখলো যে ওই পাহাড়ে আনারস এবং আলুর চাষ ভালো হয়, আনারস এবং আলুর চাষ ভালো হয়। তাহলে তোমাকে সৃজনশীলের গ নাম্বারে বলবে যে উদ্দীপকের রহিম যে এলাকাটায় ঘুরতে গেছে ওই এলাকায় পাহাড়ের নাম কি এবং এর মাটির বৈশিষ্ট্য কি। তাহলে তোমাকে কি আনসার করতে হবে? যে ওই এলাকাটা হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড় কোথায়? কুমিল্লা। এর মাটির বৈশিষ্ট্য হচ্ছে লালচে কালারের এবং সেই মাটিতে কি আনারস, আলু এগুলো হচ্ছে ভালো জন্মায়। এবং এই যে লালমাই পাহাড়, এই লালমাই পাহাড়টা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিকগতভাবে একটা বৈশিষ্ট্যপূর্ণ এলাকা। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি, প্লাইস্টোসিন কালের যে সোপান আছে, তোমরা জানো প্লাইস্টোসিন কালের সোপানের সময় এই লালমাই পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড়, তারপরে হচ্ছে বরেন্দ্র, বগুড়া, রাজশাহী যে বরেন্দ্র অঞ্চল, তারপর মধুপুর এবং ভাওয়ালগড় যে আছে, গাজীপুর, টাঙ্গাইল, মধুপুর এবং ভাওয়ালগড়, তোমরা নাম শুনে থাকবে। এই অঞ্চলগুলো হচ্ছে কখনকার আমলে গঠিত? প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান ভূমি এটাকে বলে, প্লাইস্টোসিন কালের সোপান ভূমি। এই যে দেখো, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, 17 সালের বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, তাহলে লালমাই পাহাড়ের যে আয়তন, এই আয়তনটা কত? লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। মনে রাখবা, লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। লালমাই পাহাড়ের আয়তন কত? 34 বর্গ কিলোমিটার। এই তোমরা তো হচ্ছে আস্তে আস্তে কমে যেতেছো, ঘটনা কি? একটু শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে গ্রুপে একটু শেয়ার করে দাও ক্লাসটা, যাদের ভূগোল আছে তারা যেন অবশ্যই ক্লাসটি করে। তাহলে ভাই লালমাই পাহাড়ের আয়তন কত? 34 বর্গ কিলোমিটার। দেখো, আমি যদি এমসিকিউ প্র্যাকটিস করাই, আমি এমসিকিউর সাথে চেষ্টা করি এগুলার সবগুলার ব্যাখ্যা দেওয়ার। ব্যাখ্যা দিলে হয় কি, এই যে এই প্রশ্নটাই যে আসবে এক্স্যাক্টলি এটা কিন্তু না। এইখানে আসতে পারে যে লালমাই পাহাড় বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক সময়ে অবস্থিত বা গঠিত, তখন অ্যান্সারটা কি? প্লাইস্টোসিন কালের সোপান। তাহলে দেখো, এখানে কিন্তু 5টা 6টা এমসিকিউ আছে। এখানে আমি একটা এমসিকিউ দিয়ে তোমাকে 5টা 6টা এমসিকিউ হচ্ছে ক্লিয়ার করতেছি। এই যে আবার প্রশ্ন আসতে পারে যে লালমাই পাহাড় কোথায় অবস্থিত? অ্যান্সার কি? কুমিল্লা। লালমাই পাহাড়ের মাটির বৈশিষ্ট্য কি বা মাটির কালার কি? লালচে। লালমাই পাহাড়ে কি 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 ফসল ভালো ফলে? আনারস, আলু। ঠিক আছে, এই যে দেখো 5টা 6টা এমসিকিউ আছে কিন্তু একটা এমসিকিউর মধ্যেই। ঠিক আছে, আর লালমাই পাহাড়ের আয়তন কত? 34 বর্গ কিলোমিটার, অবশ্যই মনে রাখবা। একটু পরের প্রশ্নে যাই আমরা। ওকে, আসি। গুরুমণ্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরো? গুরুমণ্ডলীয় স্তর, গুরুমণ্ডলীয় স্তর কত নাম্বার স্তরটা বলো তো? গুরুমণ্ডলীয় স্তর কি একদম বাইরে থাকে, পৃথিবীর বাইরে থাকে, মাঝখানে থাকে, নাকি কেন্দ্রে থাকে? বলো, গুরুমণ্ডলীয় স্তর কোথায় থাকে? আমাকে একটু বলো দ্রুত কমেন্টে অ্যান্সারটা জানো। আমরা দেখতেছি, কমেন্ট দেখতেছি, সবার কমেন্টই দেখতেছি। দ্রুত একটু কমেন্টে অ্যান্সারটা জানাও যে গুরুমণ্ডল কোথায় থাকে, পৃথিবীর বাইরে, পৃথিবীর মাঝখানে, নাকি পৃথিবীর কেন্দ্রে? বলো তো, এই গুরুমণ্ডল কোথায় আছে? বলো, গুরুমণ্ডল কোথায় আছে? গুরুমণ্ডল কোথায় আছে? বলো, গুরুমণ্ডল কোথায় আছে? গুরুমণ্ডলের অবস্থানটা কোথায়? গুরুমণ্ডলের অবস্থানটা কোথায়? পৃথিবীর একদম বাইরে, মাঝখানে, নাকি কেন্দ্রে? কি হবে বলো তো? গুরুমণ্ডল কোথায় আছে? এই দ্রুত কমেন্ট করো, দ্রুত 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 কমেন্ট করো। গুরুমণ্ডল কোথায় আছে ভাই? এই গুরুমণ্ডল, গুরুমণ্ডল কোথায় আছে বলো? গুরুমণ্ডলের অবস্থানটা কোথায়? পৃথিবীর কেন্দ্রে, নাকি পৃথিবীর বাইরে, নাকি পৃথিবীর মাঝখানে? বলো, ওয়েট করতেছি তোমাদের হচ্ছে কমেন্টের জন্য। মাঝখানে। লাভিব হাসান, থ্যাংক ইউ ভাই। এই তো রাইট আনসার দিছে, মাঝখানে। থ্যাংক ইউ, মাঝখানে। তাহলে মাঝখানে হলে তোমাকে একটু ঘটনাটা বুঝতে হবে। মনে করো এটা হচ্ছে পৃথিবী, আবার ম্যাপ আঁকতেছি।
মানে মানচিত্র রাখতেছে, এটা মনে করো পৃথিবী, ঠিক আছে? তুমি হচ্ছে বাইরে দাঁড়ায় আছো, একদম একদম বাইরে যে স্তরটা, এই স্তরের নাম ভূত্বক। তোমাদেরকে এতক্ষণ আমি গল্প বলছি, শিয়ালের গল্প বলছি, শিয়াল আর সীমা, একজন বেটা একজন বেটির গল্প বলে ফেলছি। এরপরে হচ্ছে যে স্তরটা, অর্থাৎ এই যে মাঝখানের যে স্তরটা, এই স্তরের নাম কি? এই স্তরের নাম হচ্ছে কি? গুরুমণ্ডল। এই স্তরের নাম হচ্ছে কি? গুরুমণ্ডল। মাঝখানে যে স্তরটা, এই স্তরের নাম হচ্ছে গুরুমণ্ডল। তো এই যে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলটা আসলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? এই গুরুমণ্ডলটা হচ্ছে 2885 কিলোমিটার, 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই গুরুমণ্ডলটা হচ্ছে 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই গুরুমণ্ডলে কি কি উপাদান আছে? গুরুমণ্ডলে কি কি উপাদান আছে আমরা একটু দেখি। গুরুমণ্ডলে কি কি উপাদান আছে? গুরুমণ্ডলে আছে ক্রোফেসিমা, গুরুমণ্ডলে আছে ক্রোফেসিমা, গুরুমণ্ডলে আছে নিফেসিমা। ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে বলতেছি আমি ভেঙে ভেঙে। ক্রোফেসিমা এবং নিফেসিমা। ক্রো মানে হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম একটা উপাদান, হ্যাঁ ক্রোমিয়াম। ক্রোফেসিমা ক্রোমিয়াম, 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 তুমিয়াম না কিন্তু, আবার ভাই বোন আছে তুমিয়াম, হ্যাঁ এটা কিন্তু কি ক্রোমিয়াম, তুমিয়াম না। ওকে, তারপর হচ্ছে আছে কি ফেরাম, ফেরাম মানে কি লোহা। তারপর আছে সিলিকন এবং হচ্ছে কি ম্যাগনেসিয়াম। আর এনআইতে হচ্ছে নিকেল। ফেরাম মানে হচ্ছে লোহা, এফই মানে ফেরাম। এরপর হচ্ছে কি নিফে সিমা, হ্যাঁ এস আই সিমা, এটা হচ্ছে কি সিলিকন, আর এম হচ্ছে কি ম্যাগনেসিয়াম। ক্রোমিয়াম, ফেরাম, সিলিকন, ম্যাগনেসিয়াম, নিকেল, ফেরাম, সিলিকন, ম্যাগনেসিয়াম। তাহলে গুরুমণ্ডলে এই পদার্থগুলা কি আছে? এই পদার্থগুলা বেশি পরিমাণে আছে, এই পদার্থগুলা বেশি পরিমাণে আছে। তাহলে এর আনসারটা কি? গুরুমণ্ডলীয় স্তরটি কয় কিলোমিটার পুরু? গুরুমণ্ডলীয় স্তরটি 2885 কিলোমিটার পর্যন্ত পুরু। এঞ্জেল সিমি, মোসাম্মদ জোহরা খাতুন, তারপর হচ্ছে নিঝুম রাত, মেহেদি, মিম, সবাই সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ। ওকে, সবার নাম পরে দিলাম, যারা যারা উত্তর দিছো সবার নামই বললাম। ওকে, তারপরে আসো পরবর্তী প্রশ্ন। বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল আছে কোন পর্বতের? ফুজিয়ামা, হেনরি, ভিসুভিয়াস। ফুজিয়ামা, হেনরি, ভিসুভিয়াস। ফুজিয়ামা দুইবার আসছে কেন? ফুজিয়ামা, হেনরি, ভিসুভিয়াস। আর একটা মনে করো এখানে হচ্ছে খ নাম্বার অপশন, মনে করো আল্পস, আল্পস, ঠিক আছে, একটা অপশন দুইবার আসছে। তাহলে ফুজিয়ামা, আল্পস, হেনরি, ভিসুভিয়াস। ফুজিয়ামা, আল্পস, হেনরি, ভিসুভিয়াস। তাহলে দেখো বলছে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল আছে কোন পর্বতের? তোমাকে আগে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের পর্বত আছে কোন কোন জায়গায়। বাংলাদেশের পর্বত আছে কোন কোন জায়গায়? বাংলাদেশের পর্বত বা পাহাড় বেশিরভাগ আছে এই যে এইদিকে হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল, সিলেট বিভাগ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই দিকে হচ্ছে অনেক বেশি পাহাড় আছে বা পর্বত আছে। আর পর্বত আছে হচ্ছে আমাদের এই যে চিটাগাং হিল ট্রেক্সে, অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, এই দিকে হচ্ছে পাহাড় বা পর্বত আছে। তোমরা যদি কেউ রাঙামাটি ঘুরতে যাও তাহলে অনেকেই ঘুরতে যাও কোথায়? তোমাদের ফেভারিট জায়গা হচ্ছে সাজেক ভ্যালিতে ঘুরতে যাও, তাই না? তাহলে এই যে সাজেক ভ্যালি, তারপর তাজিংডং, বিজয়, এই পর্বতগুলো আছে কোথায়? বান্দরবনে কিন্তু এই পর্বতগুলো আছে। তাহলে এই যে পর্বতের কথা বলছে ভাই, পর্বত হইতে গেলে একটা শর্ত আছে, পর্বত হইতে গেলে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে পর্বতের উচ্চতা অবশ্যই 1000 মিটার প্লাস হইতে হবে। পর্বতের উচ্চতা 1000 মিটার প্লাস হইতে হবে, 1000 মিটার প্লাস হইতে হবে। 1000 মিটারের নিচে যদি হয় তাহলে সেটাকে আমরা পর্বত বলতে পারবো না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পাহাড়। অর্থাৎ 1000 মিটার প্লাস উচ্চতা হলে আমরা সেটাকে বলবো পর্বত, আর 1000 মিটারের কম হলে সেটাকে আমরা বলবো কি? পাহাড়। তাহলে এই যে বাংলাদেশের যে পর্বত, তাহলে বাংলাদেশের বান্দরবনে দুইটা পর্বত আছে, একটা হচ্ছে কি তাজিংডং, 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 বা অনেকে এটাকে বলে বিজয়, তাজিংডং বা বিজয়। আর সেকেন্ড যে পর্বতটা, সেই পর্বতের নাম হচ্ছে কেউক্রাডং, 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 কেউক্রাডং।
তাহলে এই যে পর্বতগুলা, এই পর্বতগুলো হচ্ছে অনেক বড় বড় বিশাল বিশাল পর্বত। এইগুলা কখন গঠিত হয়েছে? এই পর্বতগুলা গঠিত হয়েছে কখন, কোন সময়ে গঠিত হয়েছে? টারশিয়ারি যুগে গঠিত হয়েছে। টারশিয়ারি যুগে, টারশিয়ারি যুগে এই পর্বতগুলা গঠিত হয়েছে। টারশিয়ারি যুগে মনে রাখবা, পৃথিবীর যত বড় বড় পর্বত আছে সবগুলা হচ্ছে এই টারশিয়ারি যুগে গঠিত। আবারও বলতেছি, পৃথিবীর যত বড় বড় পর্বত আছে সবগুলা পর্বত হচ্ছে এই টারশিয়ারি যুগে গঠিত। তাহলে এই যে তাজিং ডং আছে, কেওক্রাডং আছে বাংলাদেশে, এই পর্বতগুলা কোন আমলে গঠিত? এই পর্বতগুলো হচ্ছে টারশিয়ারি যুগে গঠিত। আচ্ছা, তাহলে এখন আমাকে অপশনে দিছে, দেখো ফুজিয়ামা। ফুজিয়ামা কোথায়? জাপানে। ফুজিয়ামা কোথায়? ফুজিয়ামা হচ্ছে জাপানে। এটা হচ্ছে একটা লেকোলিথ পর্বত, এটা হচ্ছে কোথায়? জাপানে। তারপরে দেখো আছে হেনরি, তারপরে আছে ভিসুভিয়াস। ভিসুভিয়াস কোথায়? ভিসুভিয়াস হচ্ছে ইতালিতে। ভিসুভিয়াস হচ্ছে ইতালিতে। এই ভিসুভিয়াস হচ্ছে একটা আগ্নেয় পর্বত। ভিসুভিয়াস হচ্ছে একটা আগ্নেয় পর্বত। ভিসুভিয়াস হচ্ছে একটা আগ্নেয় পর্বত। আর এই যে আল্পস যে পর্বতটা আছে, আল্পস পর্বতটা কোথায়? আল্পস পর্বতটা হচ্ছে তোমরা জানো ইউরোপ মহাদেশে। আল্পস পর্বতটা হচ্ছে কোথায়? ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় পর্বত হচ্ছে কি? আল্পস পর্বত। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে আল্পস পর্বত। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে কি? আল্পস পর্বত। ঠিক আছে, ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে আল্পস পর্বত। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল আছে কোন পর্বতের? বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল আছে কোন পর্বতের? তোমরা কি ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ? ভিডিও কি ক্লিয়ার আছে বলো? তাহলে অ্যান্সারটা কি? ওকে, এনজেল সিমি আনসার দিছে যে 6 এর বিন। আর রাত বলছে যে অ্যান্সার নাই, অ্যান্সার আমি এখন ঠিক করে দিছি। এখন বলো কি হবে অ্যান্সার? অনেক কিছু পড়াই ফেলছে তোমাদের এইখানে। এই জায়গাটা পড়াইতেই হচ্ছে 1 ক্লাস লাগানো দরকার, তাই না? তাহলে এই যে আল্পস পর্বত হচ্ছে কি? ইউরোপের সবচেয়ে বড় পর্বত। তাহলে আমি বলছি যে টারশিয়ারি যুগে পৃথিবীর সবচেয়ে বড় বড় পর্বতগুলা গঠিত হয়েছে। তাহলে যদি টারশিয়ারি যুগে তাজিং ডং এবং কেওক্রাডং যদি হয়ে থাকে, তাহলে আল্পসও ওই সময় হয়েছে। আল্পস এবং হিমালয়, আল্পস এবং হিমালয় কিন্তু এই যে টারশিয়ারি যুগের পর্বত। ঠিক আছে, টারশিয়ারি যুগের পর্বত। আবার বলতেছি টারশিয়ারি যুগের পর্বত, পাহাড় না কিন্তু, অনেকে বলে পাহাড়। আচ্ছা, তাহলে আমাদের একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। হ্যাঁ, কেন শেষ করে দিতে হবে? কারণ আমাদের যে ডিভাইসটা দিয়ে ক্লাস করতেছি এটাতে নাকি চার্জ শেষ হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত এর জন্য। ওকে, পরবর্তী প্রশ্ন যাই। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত? এটা আমি তোমাদের একটু আগে পড়াইছি, এটা আনসার দিয়ে দাও। এটার আর ব্যাখ্যা দরকার নাই, অ্যান্সারটা দিয়ে দাও কি হবে। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত? অ্যান্সারটা দিয়ে দাও, তাইলেই হবে। এটা পড়াইছি একটু আগে তোমাদের, যখন এই যে ব্যাখ্যা দিতেছিলাম তখন পড়াইছি এটা। হ্যাঁ, বলো বলো ভাই, এটা কি হবে একটু বলে ফেলো, বলে দাও। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত? কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত? 2270, 2200, 2885 নাকি 3486? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 3486। 3486। এটা কি আবার পরে ক্লাস হবে নাকি? তো শেষ করে দিবে এখনই নাকি? আচ্ছা, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে কোথায়? বাংলাদেশ। তোমরা এটা জানো অলরেডি, এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। আর বদ্বীপের একটা সংজ্ঞা ছিল যে তিন দিকে স্থল থাকবে, একদিকে যদি জল থাকে, সেটা হচ্ছে কি বদ্বীপ। কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্ম বিশিষ্ট? এই যে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। ভঙ্গিল পর্বতের উদাহরণ কোনগুলা? ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয় পর্বত, আল্পস পর্বত, আন্দিজ পর্বত দক্ষিণ আমেরিকার, এগুলো হচ্ছে কি ভঙ্গিল পর্বতের উদাহরণ। ঠিক আছে, কোনটি ইউরোপের পর্বতমালা? আল্পস। এই যে তোমাদের একটু আগে ব্যাখ্যার মধ্যে বলে ফেলছি, তাইলে দেখো এখন কিন্তু অ্যান্সার করতে পারবা, যেইভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবা। কোনটি ইউরোপের পর্বতমালা? আল্পস হচ্ছে ইউরোপের পর্বতমালা। আন্দিজ হচ্ছে কোথায়? আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকা, রকি হচ্ছে উত্তর আমেরিকা, হিমালয় হচ্ছে কোথায়? এশিয়া মহাদেশে। ওকে, সমোন্নতি রেখা সমান দূরত্ব অবস্থান করলে কি রূপ ডাল হয়? এটা হচ্ছে কি সুষম ডাল। এটা মনে রাখবা, সুষম ডাল।
একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের ডিভাইসের চার্জ শেষ, তো এই জন্য আমি একটু টান দিয়ে দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? সেটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব না, এটা হবে কি দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? দক্ষিণ পশ্চিম, মানে সুন্দরবন অঞ্চলটা কোন দিকে আছে? দক্ষিণ পশ্চিম দিকে আছে। মনে করো যদি এটা যদি বাংলাদেশ হয় তাহলে এই দিকে আছে কি আমাদের এই যে সুন্দরবন, তো এটা হচ্ছে কি আমাদের বদ্বীপ অঞ্চল। নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ কত ধরা হয়? নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ 6,378 কিলোমিটার। 6,378 কিলোমিটার। হিমালয় কোন ধরনের পর্বত? হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত? মহাদেশীয় ভূত্বক হচ্ছে গ্রানাইট শিলায় অবস্থিত, আর মহাসাগরীয় ভূত্বক হচ্ছে ব্যাসল্ট শিলায় অবস্থিত। আবার বলতেছি, মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা, মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট। মহাসাগরীয় ভূত্বক, এই যে পরবর্তী প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় অবস্থিত? ব্যাসল্ট শিলা। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলকে বিচ্ছেদকারী তলকে কি বলে? সেটা হচ্ছে মুহ বিযুক্তি রেখা। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলকে বিচ্ছেদকারী রেখা হচ্ছে মুহ বিযুক্তি রেখা। ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা হচ্ছে কি 17 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার। সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অন্তর্গত? সেটা হচ্ছে পাহাড়ি ভূমি। আবার বলতেছি পাহাড়ি ভূমি। সাঙ্গু নদী পাহাড়ি ভূমি। বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে কোন তথ্যটি নির্ভরযোগ্য মনে করেন? ভূমিকম্পের তরঙ্গের গতি ও প্রকৃতি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? দেখো এখানে একটা ভালো প্রশ্ন করছে, বলছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। এখন অনেকেই বলবে যে ভাই তাজিংডং পাহাড় না ভাই, তাজিংডং হচ্ছে কি পর্বত। বাংলাদেশের তাজিংডং হচ্ছে কি পর্বত। কারণ কি তাজিংডং এর উচ্চতা 1000 মিটারের বেশি। আর বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে কি গারো পাহাড়। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বত হচ্ছে এই যে ভঙ্গিল পর্বত। এই যে হিমালয় পর্বত, আল্পস পর্বত, রকি পর্বত, আন্দিজ পর্বত, এগুলো হচ্ছে কি ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার। হিমালয়, রকি, আল্পস কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। পর্বত মধ্যবর্তী পৃথিবীর বৃহত্তম উচ্চতম মালভূমি কোনটি? সেটা হচ্ছে তিব্বত মালভূমি। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? জার্মানির ব্ল্যাক ফরেস্ট হচ্ছে লেকোলিথ পর্বত। সাহারা মরুভূমির চাঁদ সমভূমি কোন ধরনের সমভূমি? সাহারা মরুভূমির চাঁদ না, এটা অন্য একটা ওয়ার্ড হবে এখানে। সাহারা মরুভূমির কোন ধরনের সমভূমি? সেটা হচ্ছে প্লাবন সমভূমি। পাদদেশীয় পলল ভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? এটা হচ্ছে রংপুর দিনাজপুর। পাদদেশীয় পলল সমভূমি হচ্ছে পাহাড় থেকে বেয়ে যদি কোনো মাটি বা শিলা যদি তোমার হচ্ছে এর পাদদেশে যদি অবস্থান করে, তখন আমরা সেটাকে বলি পাদদেশীয় পলল সমভূমি। ঠিক আছে, এর অ্যান্সারটা হচ্ছে রংপুর দিনাজপুর। দক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা সমভূমি কোন প্রকার সমভূমি? সেটা হচ্ছে পলল সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? ইউরেশিয়ান সমভূমি, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার সমভূমি হচ্ছে সবচেয়ে বড় সমভূমি। ভূত্বক কি ধরনের উপাদানে গঠিত? আচ্ছা, এগুলো তোমরা হচ্ছে আমি একটা কাজ করবো, পিডিএফটা দিয়ে দিব, তোমরা এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। আমাদের হচ্ছে চার্জ নাই তো ডিভাইসে, এজন্য হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসে শেষ করে দিতে হচ্ছে আনফরচুনেটলি। কেন্দ্রমণ্ডল কাকে বলে? আশা করি অ্যান্সার করতে পারবো। বরেন্দ্রভূমি মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন? ব্যাখ্যা করো। এটা একটু লিখবা। উদ্দীপকের এমিল চাকমার নিজ অঞ্চল। উদ্দীপকে এমিল চাকমা কই থাকে? এমিল চাকমা হচ্ছে বাংলাদেশের মধ্য অঞ্চলে সেলিম এবং দক্ষিণ পূর্বাঞ্চল মানে কি? সে থাকে বান্দরবন, রাঙ্গামাটি এই অঞ্চলটা। তাহলে এই অঞ্চলটা কোন অঞ্চল? টারসিয়ারি যুগের পাহাড়ের অঞ্চল। উদ্দীপকের ক্ষেত্রে দুই অঞ্চলের বনভূমি তুলনা, তাহলে মধ্য অঞ্চলে কি আছে? মধ্য অঞ্চলে আছে আমাদের প্লাইস্টোসিন কালের সুপান, যে গাজীপুর, ভাওয়ালগড়, হ্যাঁ গাজীপুরের, টাঙ্গাইলের ভাওয়ালগড়, মধুপুরের যে বনভূমি আছে সেটা, এটার সাথে এটা টারসিয়ারি যুগে একটু তুলনা করে দিবা। ওকে। বিশ্ববিয়াস কোন ধরনের পর্বত? আগ্নেয়গিরি পর্বত। ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটা হচ্ছে দুইটা মাঝখানে একটা অগভীর সমুদ্র থাকে, দুইটা হচ্ছে চাপ লেগে তোমার হচ্ছে মাঝখানে একটা পর্বতের সৃষ্টি হয়, এভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। আমি এটা আরেকদিন বুঝাই দিব যদি সময় পাই পরবর্তী ক্লাসে। উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এটা হচ্ছে এই যে ভূত্বকের বৈশিষ্ট্য লাগবে, এতক্ষণ যা পড়াইলাম। খ ও গ চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ। খ হচ্ছে গুরুমণ্ডল আর গ হচ্ছে কি কেন্দ্রমণ্ডল, এটা একটু বিশ্লেষণ করে দিবা। ঠিক আছে, আর পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে একটু ট্রাই করে দিবা। ঠিক আছে, আমাদের ডিভাইসে চার্জ নেই তো এর জন্য শেষ করে দিতে হচ্ছে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।